Audio Jungle. আপনি যে ওয়্যারটা দিবেন ওটা বের হবে। সো আপনার যখন পিসিবি বোর্ড আপনি ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে কোন কাজে পিসিবি বোর্ড ইউজ করবেন, আপনার যখন একটা কিট কিনে মাল্টিপল প্রজেক্ট আপনার এক্সপিরিয়েন্স করতে চাবেন তখন আপনার লাগবে ব্রেডবোর্ড। কিন্তু আপনি যখন একটা ফাইনাল আউটপুট দিয়ে একটা প্রোডাক্ট বানাতে চাবেন নিজে তখন লাগবে একটা পিসিবি বোর্ড, যেটা হচ্ছে আপনি আপনি একদম ওই সেন্সর গুলো ওইটার সাথে অ্যাটাচ করে ফেলবেন, সোল্ডারিং করে ফেলবেন। এক কথায় সোল্ডারিং করা ডান, ওইটা একটা সার্কিট হিসেবে থাকবে, ওইটাতে আপনার আর নেক্সটে কোনো কাজ করা পসিবল না। তখন আপনার লাগবে পিসিবি বোর্ড। আর আপনার জাস্ট হচ্ছে রেগুলার টেস্টিং এর জন্য লাগবে এই ধরনের ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ড আবার অনেক রকমের হয়, এটা বড় হয়, ছোট হয়, আরো বড় হতে পারে। সো আমি যেটা বললাম যে পিসিবি বোর্ডে আপনার সোল্ডারিং করা লাগে। এখন আমি যদি আসি সোল্ডারিং এর কথায়, তো এটা হচ্ছে একটা সোল্ডারিং সেট। তো এই জিনিসটা আমি বলি, এই জিনিসটা সবাই ইউজ করতে পারে না, কারণ এখানে কিছু রিস্ক থাকে। রিস্ক কি? যেমন এই জিনিসটা যখন আপনি কারেন্টের সাথে অ্যাটাচ করবেন, আপনার এই সোল্ডারিং যে কিট সেটা প্রচুর পরিমাণে হিট হবে। সো আপনার হাত এখানে লেগে হয়তো পুড়েও যেতে পারে। সো এই জিনিসটা খুবই মানে সাবধানতার সাথে ইউজ করা লাগে, কারণ যখন এটা হিট হয় and আপনি যখন কোনো সার্কিটের উপর জিনিসটা এভাবে ধরবেন তখন ইভেন হইতে পারে এক সার্কিটের সোল্ডার আরেক সার্কিটে লেগে আরেকটা সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো ইউজ করার কিছু টেকনিক থাকে। তো আমি জাস্ট একটা সিম্পল টেকনিক আপনাদের বুঝাই। যখন এই ডিভাইসটা ইউজ করবেন তখন বাসার ফ্যান অবশ্যই অফ রাখবেন, কারণ এটা যখন হিট হবে তখন আপনি এখানে যখন সোল্ডারিং টেস্ট, এখন সোল্ডারিং টেস্ট কি, এটা কিভাবে কাজ করে আমি বলি। এটা হচ্ছে সোল্ডারিং টেস্ট। এগুলি গজ 40 টাকা, এক গজ মেবি 40 টাকা এরকম। আর পুরো জিনিসটার দাম 700-800 এরকম সামথিং। সো এই জিনিসটা যখন হিট হবে তখন আপনার এই জিনিসটা এটা টাচে আসবে, টাচে আসার পর আপনি সোল্ডারিং করতে পারবেন। তো সোল্ডারিং করার সময় আপনার বাসার ফ্যান অফ থাকা লাগে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে যখন হিট প্রডিউস হয় ফ্যানের বাতাসের সঙ্গে ওইটা মিশে আপনার জিনিসটা হচ্ছে গিয়ে ঠিক মতো হয়তো নাও বসতে পারে। সো এটা হচ্ছে আমার একটা আলাদা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, যেটা আমার স্লাইডে নেই। সো ইন ফিউচার কেউ যদি এই ধরনের কাজ করেন খুব সাবধানতার সাথে আশা করি করবেন। তো আমি যদি আমাদের নেক্সট স্লাইডে এখন যাই, সেটা হচ্ছে এজ কম্পিউটিং বা ফগ কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। এখান থেকে হয়তো আপনাদের কিছুটা সফটওয়্যারের দেখা মিলবে, কিছুটা হচ্ছে গিয়ে আপনারা কোডিং নিয়ে জানার ট্রাই করবেন এই সেক্টরটায় আসার পর। এতক্ষণ তো আপনাদের সাথে আমি ডিসকাস করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হার্ডওয়্যার, হার্ডওয়্যার কিভাবে কাজ করে, আপনাদের হার্ডওয়্যার জিনিসটা বুঝাইছে। এখন হার্ডওয়্যার আপনার কাছে আছে, কিন্তু আপনি যদি না জানেন যে কিভাবে প্রোগ্রামিং করতে হয় বা কিভাবে এই হার্ডওয়্যারটা আপনার ওই যে সার্কিট ওইটার সাথে কানেক্টেড করবেন। সো এখানে আমি যদি একদম সিম্পলি আপনাদের বুঝাই যে এজ ফগ ক্লাউড জিনিসটা কি, যে ভাইয়া আমি তো অ্যাকচুয়ালি বুঝতেছি না এজ ফগ ক্লাউড জিনিসটা কি। তো আমি জাস্ট একটা উদাহরণ দেই যে আপনার 3টা লেয়ার থাকে। তো এই পুরা জিনিসটা ধরেন আইওটির কাজটা হচ্ছে, আইওটি না অনেক কাজের জন্য ডেইলি বেসিস আপনাদের নিত্য দিনের সঙ্গী বলতে পারেন এই জিনিসটা, যেটা আপনারা হয়তো ফিল করেন না কিন্তু আপনাদের সাথে হচ্ছে। তো 3টা লেয়ার, একটা হচ্ছে ক্লাউড লেয়ার, আরেকটা হচ্ছে ফগ লেয়ার, আর একটা হচ্ছে আপনার এজ লেয়ার। তো 3টা লেয়ারের নাম কিভাবে আসলো আমি সেটাকে বলি। তো আমি যদি আমার রিয়েল লাইফ কল্পনা করি, শীতকালে আপনারা একটু খেয়াল করবেন যে মাটিটা একটু ভিজা থাকে বা শিশির থাকে। তো অ্যাকচুয়ালি এজ হচ্ছে ওই পর্যায়ে পড়ে, ওই মিস্ট বলে মেবি, মিস্ট পর্যায়ে পড়ে। আর ফগ হচ্ছে কি, ধরেন আপনারা সাজেক গেলেন, সাজেক যাওয়ার পর দেখতেছেন যে পাহাড়ে অনেক মেঘ, তো ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফগ। হ্যাঁ। আর ক্লাউড হচ্ছে কি আপনার স্কাই। এভাবে চিন্তা করেন যে এইখান থেকে অ্যাকচুয়ালি নামগুলো এভাবে আসছে যে ওইটা কল্পনা করে। এখন বলতে পারেন আচ্ছা ভাই 3টা তো আমি বুঝলাম, ক্লাউড এটা, ফগ এটা, এই যেটা এটা আমার আইওটি তে অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগে। সো এবার যদি সরি আমি স্লাইড কেটে দিলাম, দ্য নেক্সট সেকেন্ড। আচ্ছা, আমি এখানেই বলি। সো এই যে এজ লেয়ার, ফগ লেয়ার বা এজ লেয়ার, এই 3টা লেয়ার যে আছে, তো এই 3টা লেয়ার আবার হচ্ছে গিয়ে আপনার আইওটি তে কিভাবে কাজে লাগতেছে। এজ লেয়ার আমরা যেটা বলি, তো এজ লেয়ার বেসিক্যালি হচ্ছে আপনার কি বলে ডিভাইস বা মোবাইল, আপনাদের যে আইওটির রেগুলার বেসিসে যে ডিভাইস গুলো আপনারা ইউজ করেন ওই ডিভাইস গুলো হচ্ছে বেসিক্যালি আপনার
এজ লেয়ারের মধ্যে পড়ে। সো যদি এখানে আমি দেখাই যে আমার কি কি আছে, এজ লেয়ারের মধ্যে আছে আপনার ধরেন এই যে একটু আগে আমি যেটা বললাম, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন রকম ডিভাইস, বিলিয়ন বিলিয়ন ডিভাইস আমাদের এই মানে আর্থের মধ্যে এক্সিস্ট করে। তো এটা হচ্ছে আমার এজ লেয়ার। আর ফগ লেয়ারে হচ্ছে গিয়ে আমি যদি বলি আপনার পিসি হতে পারে, আপনার একটা ডাটা সার্ভার ক্রোম হতে পারে, এই ধরনের জিনিস হতে পারে। আর ক্লাউডে চিন্তা করলে তখন হতে পারে এটা এডাব্লিউএস হতে পারে। এখন আমাকে বলেন যে ভাই এই তিনটা লেয়ারের অ্যাকচুয়ালি কাজ কি। তো আমি একটা সিম্পল উদাহরণ আপনাকে দেই। সিম্পল উদাহরণটা এমন হতে পারে, ধরেন টেসলার কথা যদি বলি, এলন মাস্ক টেসলাতে কি কি জিনিস দিয়েছে। টেসলা অটোমেটিক চলতে পারে, টেসলার আপডেট আপনি মোবাইলে পাচ্ছেন, প্লাস টেসলা নিজে নিজে পার্কিং করতে পারে। এই সবগুলা কিন্তু আইওটি সেন্সরের থ্রুতে প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে। তো টেসলার উদাহরণ যদি দেই, ধরেন আপনাদের কারো একজনের টেসলা আছে, তো টেসলার সাথে সাপোজ একটা সিম ইন্টিগ্রেট করা আছে। তো ওই টেসলাটা হচ্ছে গিয়ে তার ওনার, যে তার বা যে ওইটা মানে ওন করে, তার কাছে ওই ডিভাইসে প্রতি 10-15 মিনিট পর পর বা 5 মিনিট পর পর একটা হচ্ছে গিয়ে আপডেট পাঠাচ্ছে যে মানে গাড়ির তেল শেষ, হয়তো গাড়ির চার্জ, সরি টেসলা তো তেলে চলে না, চার্জ শেষ, গাড়ির চার্জ শেষ, একবার নোটিফিকেশন দিচ্ছে প্রতি 5 মিনিট পর পর, সেম নোটিফিকেশন দিচ্ছে। বা ধরেন আমার গাড়ির টায়ারের প্রেসার, গাড়ির টায়ারের প্রেসার কিন্তু ফিক্সড থাকা লাগে, বেশি কম হওয়া যায় না, বেশি মানে অতিরিক্ত হওয়া যায় না। সো ওই জিনিসগুলো প্রতি 5 মিনিট পর পর আমার মোবাইলে নোটিফিকেশন দিচ্ছে। কিভাবে দিচ্ছে? দিচ্ছে আমার এই যে আইওটি ডিভাইসটা ক্লাউডের সাথে মানে একদম কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড। ওই ইন্টারনেট থেকে আমার ফোনে প্রতি 5 মিনিট পর পর ডেটা আসতেছে। এখন এই যে এখানে একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। এখন এই কাজটা কিভাবে করতেছে, এই যে এইচ ফগ ক্লাউড লেয়ারের মাধ্যমে। তো এই তিনটা লেয়ার কখন আসে? এখন আমাকে জাস্ট একটা কথা বলেন যে 5 মিনিট পর পর আপনার ফোনে এই নোটিফিকেশন আসার দরকার আছে যে আপনার গাড়ির টায়ারের প্রেসার এটুকু আছে, আপনার ব্যাটারি চার্জ এটুকু আছে, এটা কি দরকার আছে কোনো 5 মিনিট পর পর আসার? কারণ হচ্ছে গিয়ে আপনি যখন পাম্প দিবেন টায়ারে, এটা মোটামুটি 20-25 দিন 30 দিন যায়। তো আমার তো প্রতি 5 মিনিটে দেওয়ার দরকার নেই। তো এটাতে অনেকগুলো সব মানে সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হয়। এক, আমার হচ্ছে ডেটা বা যেটা হচ্ছে কি বলে ব্যান্ডউইথ আমার প্রচুর নিচ্ছে, যে প্রতিবার ডেটা পাঠানো পাঠানো দেওয়া পাঠানো, এটাতে একটা ব্যান্ডউইথ আমার বেশি যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ডেটা স্টোরেজ। ক্লাউড কিন্তু তো আর আকাশ না, ক্লাউডেও তো একটা স্টোরেজ সার্ভার বা এরকম থাকে। তো প্রতি 5 মিনিটে এত পরিমাণ ডেটা মানে জেনারেট হয়, ওই ডেটা অ্যাকচুয়ালি এক সময় দেখবো যে স্টোরেজ করতে করতে এক সময় আমার ডেটা ফুল। আর 3 নম্বর যে প্রবলেম হচ্ছে, বারবার এই 5 মিনিট পর পর ডেটা দেওয়ার ফলে আমার যে গাড়ির সাথে আমার যে কানেকশন কিছুটা স্লো হয়। যে মানে অ্যাকচুয়ালি তো আর 5 মিনিট পর পর দিতে দিতে একটা মেশিন বারবার ডেটা দিতে দিতে তো প্রসেসটা একটু স্লো কাজ করে, কারণ একই জিনিস বারবার পাঠাচ্ছে, স্লো কাজ করে। তো অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে রিডিউস করার জন্য আমি যে এক্সাম্পলটা দিলাম, ওই জিনিসটাকে রিডিউস করার জন্য অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই ফগ লেয়ার, এজ লেয়ার, ফগ লেয়ার, ক্লাউড লেয়ার। তো এখানে কি করতেছে আমি যদি বলি যে এজ লেয়ার যখন এই ছোট ধরেন 5 মিনিট পর পর গাড়ির এই ডেটাটা ও নিজের কাছে রাখে, মানে লোকাল সার্ভারে রাখে। লোকাল সার্ভার কি ওই ডিভাইসটার মধ্যে থাকে। দেন যখন মানে ক্লাউডে পাঠায়, তো ক্লাউডে পাঠানোর সময় জিনিসটা এমন করা যায় যে আমি একটা থ্রেশহোল্ড সেট আপ করলাম যে আমার টায়ারের যদি এত পরিমাণ গ্যাস মানে পাম্প নিচে চলে যায় বা এর উপরে হয়, তাহলে আমাকে সে নোটিফিকেশন দিবে। আদারওয়াইজ আমার নোটিফিকেশন দরকার নেই। তারপর আমার ব্যাটারি যদি এই পর্যন্ত মানে 20%-এর নিচে আসে তখন ওয়ার্নিং দিবে, এর আগে দেওয়ার দরকার নেই। তো ওই কাজটাই হচ্ছে বেসিক্যালি এজ আর ওই ক্লাউড লেয়ার করে। এজ লোকাল সার্ভারে রাখে, আর যখন মানে ওই থ্রেশহোল্ড সেট আপ করা থাকে ওর কম বা বেশি হয়, তখন সে ক্লাউড সার্ভার দেয়, ওই ক্লাউড থেকে আমার কাছে মেসেজটা আসে। তো এখানে ফগ লেয়ার কি কাজ করতেছে, এই ক্লাউড আর এজ লেয়ারের মাঝখানে একটা লেয়ার থাকে ফগ লেয়ার, যেটার কাজ হচ্ছে কি এজ লেয়ার ডিরেক্টলি ক্লাউড কে দেয় না, ফগ কে দেয়। ফগ আবার ওইখান থেকে ইম্পর্টেন্ট যেটা আছে
ওইটা সে ক্লাউড লেয়ারে পাঠিয়ে দেয়, আর ফগের কাছে বাকি যেটা থাকে ওটা নিজে রেখে দেয়। যদি প্রয়োজন মনে করে ইন ফিউচার স্টেপে ক্লাউডকে পাঠানো দরকার পাঠায়, আদারওয়াইজ হচ্ছে ওটা রিমুভ করে দেয়। সো অ্যাকচুয়ালি এজ ফগ ক্লাউড লেয়ার গুলো হচ্ছে এভাবে কাজ করে। সো আমি যদি এখানে কিছু একটা টেবিলে আমি কিছু ডেটা রেখেছি, যে লেটেন্সি, যে এজ লেয়ার অ্যাকচুয়ালি লেটেন্সির ইয়েটা খুবই কম থাকে, কারণ যেহেতু ডিভাইস কানেক্টেড থাকে আমাদের সাথে। সো যখন একটা ডেটা পাস হয় তখন লেটেন্সি খুব কম। লেটেন্সি জিনিসটা যদি এখন আমি একটা উদাহরণ দিই, যারা ব্লুটুথ হেডফোন ইউজ করেন তারা দেখবেন যে কম দামি ব্লুটুথ হেডফোনে অনেক সময় সাউন্ড কোয়ালিটি একটু ডিলে হচ্ছে ফোনের থেকে, বা যারা গেমিং করেন তারা গেমে এনিমি মারার পর সাউন্ড একটু দেরিতে আসতেছে, ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেটেন্সি। সো লেটেন্সি যত কম, ডেটা ট্রান্সফার রেট তত বেশি হবে। হ্যালো, উনি কি লিফট নিয়ে ফেলছে? হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি বেশ। জি ভাই, শোনা যাচ্ছে। সরি, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে। আর যদি কারোর কোনো প্রবলেম হয় কাইন্ডলি বলবেন। আজকের ক্লাসটা হয়তো আহ অনেকের বোরিং লাগতেও পারে, কারণ অনেক ডিপ নলেজ। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম আপনাদের, যে এখানে লেটেন্সি যেটা বললাম, যে যারা ব্লুটুথ হেডফোন ইউজ করেন তারা লেটেন্সিটা এভাবে ফিল করতে পারেন যে 300 টাকারও ব্লুটুথ হেডফোন, 3000 টাকার ব্লুটুথ হেডফোন, বোথ নট আর সেম। কজ একটা 300 টাকার যেটা, সেটা লেটেন্সি অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। ফোন দূরে গেলে আপনার ডিসকানেক্ট হবে, বা আপনার যারা গেমিং করেন তারা এনিমি মারবেন আগে, সাউন্ড পাবেন পরে। সো এগুলি হচ্ছে লেটেন্সি। তো আপনার যেটা এজ লেয়ারের, ওইটা লেটেন্সি থাকে খুবই কম, আর ফগ লেয়ারে থাকে মডারেট। কিন্তু ক্লাউডে, যখন এজ থেকে ক্লাউডে যাবেন তখন হাই লেটেন্সি আপনার কাজ করে। প্লাস স্টোরেজ যদি আমি বলি, তো আপনার ধরেন এজ লেয়ারে আমরা যে ডিভাইস গুলো ইউজ করি ওইগুলো আসলে স্টোরেজ গুলো খুবই লিমিটেড থাকে, বা কিছু শর্ট ডেটা রাখার জন্য পারফেক্ট থাকে, ওইগুলাতে বেশি ডেটা আপনি রাখতে পারবেন না। কিন্তু ক্লাউড একটা সার্ভার, যেখানে আপনার হিউজ স্পেস থাকবে আপনার হিউজ ডেটা রাখার জন্য। ইভেন দো ক্লাউডের কিন্তু প্রাইসিংটাও অনেক হাই থাকে, কারণ আপনার এজ লেয়ারে যে ডিভাইসটা কিনবেন ওয়ান টাইম প্রাইস, কিন্তু আপনার ক্লাউডে কিন্তু সাবস্ক্রিপশন বেসিস, যেটাকে স্যাস মডেল বলতে পারি, ওই মডেলে আপনাদের হচ্ছে গিয়ে মান্থলি একটা প্রাইস আপনার দেওয়া লাগতে পারে। আর কানেক্টিভিটিও যেটা বললাম, যে ডিরেক্ট কানেক্ট দিতে পারবেন আপনার ইজলিয়ারে ফগ ক্লাউডে, আপনার মানে ডেটা সার্ভার রুম সেট আপ দেওয়া লাগতে পারে, সেন্ট্রালাইজড করা লাগতে পারে। এগুলো আপনার যে সুবিধাটা আপনার ক্লাউড লেয়ারে পাবেন, যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস নিতে পারবেন আর কি। আর এক্সাম্পল যদি দেই যে এজ লেয়ারে কোন কোন ডিভাইস থাকতে পারে, এইবার বলি। এজ লেয়ারে থাকতে পারে ধরেন এই ধরনের রাসবেরি পাই। সো আমার হাতে যেইটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রাসবেরি পাই 4B। এগুলি ধরেন একটা এজ লেয়ারের এক্সাম্পল হিসেবে কাজ করে। প্লাস ইএসপি 32, এই যে আরডুইনো, আর ধরেন কিছু আইসি সেন্সর বা কিছু যদি কানেক্ট থাকে, এগুলো হচ্ছে এজ লেয়ারের। তো এই যে আমি কোড দিলে তো এখানেও সেট আপ রাখা যাচ্ছে কিছুক্ষণের জন্য শর্ট স্টোরেজে, বা এটা থেকে আমি অ্যাক্সেস নিতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে এজ লেয়ারের। আর যেটা ফগ বা ক্লাউড লেয়ারের, ওগুলা একটু হাই লেভেলের, যখন আপনারা ইন্ডাস্ট্রি লেভেলের কাজ করবেন, বা আমরা তো অ্যাকচুয়ালি টুকটাক কাজ করি, যে আমার যে স্টার্ট আপের কথা বললাম ডার্ক কাক, সেখানে হয়তো আমরা কিছু প্রোডাক্টের কাজ করি। আহ, সেখানে হয়তো আমাদের সবসময় এজ লেয়ারে আমরা থাকতে পারি না, আমাদের ক্লাউড লেয়ারে এডাব্লিউএস সাবস্ক্রিপশন নেওয়া লাগে। সো দেখা যায় যে ওখানে যখন মানে পার্সন হিট করে, বা ওই ডেটার উপর প্রচুর একটা প্রাইজিং মানে অ্যাড হয়, যেটা অ্যাকচুয়ালি খুবই এক্সপেন্সিভ থাকে। সো ক্লাউড লেয়ারের কাজটা তখনই হয় যখন হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি গ্রেড বা মার্কেটে কাজ করবেন, তখন হচ্ছে জিনিসটা আপনার ক্লাউড লেয়ারের প্রয়োজন হয়, যেটা এডাব্লিউএস হতে পারে, মাইক্রোসফট অ্যাজিওর, বা গুগল ক্লাউড এক্সেট্রা হতে পারে। সো আশা করি আপনারা এজ কম্পিউটিং, ফগ কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিংটা বুঝেছেন। অ্যান্ড আমরা ডেইলি লাইফে এটা যদি একদম উদাহরণ দেই, তাহলে হয়তো হতে পারে এই ধরনের স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ হচ্ছে আমরা মোবাইলের সাথে অ্যাক্সেস নিতে পারি, মোবাইলের সাথে কানেক্টেড থেকে। প্লাস হচ্ছে আমাদের এটা কিন্তু, যে মোবাইলের সাথে অ্যাক্সেস, এটা কিন্তু ক্লাউড থেকে আমাকে ডেটা দিচ্ছে, যে আমি কত ডেইলি কত মিটার হাঁটলাম, কতটুক মানে ঘুমালাম, সব ডেটা মোবাইলে দেখতে পাই।
তো অ্যাকচুয়ালি এই ডেটাটা ক্লাউডের থ্রুতে আমার মোবাইলে আসে। সো এই জিনিসটা আমাদের ডেইলি লাইফে অলওয়েজ লাগে। যারা আইওটি নিয়ে কাজ করবেন তাদেরও এই জিনিসটা অনেক ক্লিয়ার থাকা লাগবে। ইন ফিউচার যখন আপনার এটা প্রোডাক্ট লঞ্চ করবেন বা মার্কেটে পাঠানোর ট্রাই করবেন, সো আপনার এই বিষয়গুলোতে হচ্ছে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সো আচ্ছা, এই আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত কাইন্ডলি জানতে পারি? ওয়াহিদ ভাই বা স্নিগ্ধা আপু কেউ আছেন? 11টা পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বেটার। জি। ওকে। আর কারো বোরিং লাগলে বলবেন, হয়তো লেকচার অনেক বোরিং লাগতে পারে, কিন্তু আমি ট্রাই করবো যে অ্যাকচুয়ালি লেকচার না দিতে আমি যতটুকু পারি ডিসক্রাইব করতে জিনিসগুলা। ঠিক আছে? ঠিক আছে ভাই, সমস্যা নেই। বাট ভাইয়া, নন সায়েন্স বলে অনেক কিছু দেখে বুঝি না। ভাইয়া ভলিউম কিছু শোনা যাচ্ছে না আপনার কথা। ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, বারবার মিটিংটা কেটে যাচ্ছে কোনো একটা কারণে। ওকে। আচ্ছা, আমি এখন তাহলে আসি যে গতদিন আমার মানে এই সেশনে কিছু ভাইয়া ছিলেন যে রোবোটিক্সে কাজ করেন, বা এমন কেউ আছেন যারা অ্যাকচুয়ালি আইওটি নিয়ে কাজ করেন বা আইওটি সামনে নিয়ে কাজ করার ইচ্ছা আছে? ভাইয়া রোবোটিক্স নিয়ে অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছি এখন পর্যন্ত। এই যে এনামুল ভাই মেবি ছিলেন গতদিন, না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেন্সর অ্যাকচুয়েটর জিনিসগুলো আমি গতকালকে ক্লিয়ার করেছি, মানে গত ক্লাসে। আজকে আমি জাস্ট বেসিক জিনিসটা বলি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সেন্সর। সো আমি যদি আপনাকে বলি যে এটা এটা একটা সেন্সর প্লাস এটা একটা সেন্সর, দুইটা কিন্তু ডিফারেন্ট সেন্সর। একটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, GST11 সামথিং এরকম। আরেকটা হচ্ছে আইআর সেন্সর। তো দুইটার অ্যাকচুয়ালি ডিফারেন্স কি? আরেকটা সেন্সর আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে PIR মোশন সেন্সর। এই যে আমার হাতে তিনটা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। তো নাম সেন্সর কিন্তু কাজ ডিফারেন্ট। তো অ্যাকচুয়ালি সেন্সরের কাজ কি? সেন্সরের কাজ হচ্ছে আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ডেটা সে হচ্ছে রিসিভ করবে বা সেন্স করবে, দেন সেটার একটা প্রতিক্রিয়া, যেটা আউটপুট বলি, সেটা হচ্ছে সে দেখাবে যে কি আউটপুট। তো এইটার তিনটা আউটপুট যদি আমি চিন্তা করি, এই জিনিসটা আপনার হচ্ছে যখন আপনার এই সামনে আনলাম, সো সে মেজার করবে যে আপনি আমার থেকে অ্যাকচুয়ালি কতটুকু দূর বা কতটুকু কাছে। এই জিনিসটা হচ্ছে আপনার আইআর সেন্সর দিয়ে আপনি মেজার করতে পারেন। তো এই জিনিসগুলো আপনার কখন লাগে? এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি, যদি এবার একটু রিয়েল লাইফ চিন্তা করি যে আমরা আইওটি শিখতেছি ভাইয়া, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এগুলির কাজ কি, বা রিয়েল লাইফে আমরা কি কাজে ইউজ করতে পারি। ধরেন অনেকে প্রজেক্ট বানায় যে যারা ব্লাইন্ড বা চোখে দেখে না, তারা অ্যাকচুয়ালি অনেকের হেল্পিং স্টিক হিসেবে আমরা এই সেন্সর গুলো ইউজ করি, যে তাকে হয়তো গ্লাসের মধ্যে বা তার যে স্টিক থাকবে ওইখানে আমরা এই ধরনের সেন্সর সেট করি যে সামনে কোনো বস্তু আসলে অ্যালার্ট দিবে। সো ধরেন ওই ধরনের জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন, বা টেসলার মতো যদি ইন ফিউচার কোনো গাড়ি বানাতে চান, মানুষ কতটুকু দূরে বা কি, ওই কিন্তু এটা ইউজ করতে পারবেন না, তখন ইন্ডাস্ট্রি লেভেলের সেন্সর ইউজ করা লাগবে। সো এটা জাস্ট ওই কাজের জন্য ইউজ করা। তো আপনারা খেয়াল আছে কিনা জানি না, আমি একটু আগে যখন আপনাদের ট্রানজিস্টর নিয়ে পড়াচ্ছিলাম তখন এই যে এই ধরনের একটা দেখা যাচ্ছে কিনা, এখানে একটা আহ, মানে কি বলবো, এটা হচ্ছে গিয়ে এটা ডিস্টেন্স কতটুকু দূরে বা কাছে আনবেন এই ট্রানজিস্টর দিয়ে সেট করা যায়। এটা যখন আপনি ঘোরাবেন তখন আপনার ডিস্টেন্স কতটুকু দূর নেবেন কতটুকু কাছে নেবেন এটা দিয়ে আপনি সেট করতে পারবেন। সো এটা হচ্ছে আমার আরেকটা সেন্সর, যেটা হিউমিডিটির জন্য, যে আমার রুমের হিউমিডিটি কত আছে সেন্স করবে। আউটপুট হচ্ছে আমাকে সিরিয়াল মনিটরে বা সফটওয়্যারে, বা আমি যদি কোনো এই ধরনের ডিসপ্লে অ্যাটাচ করে দিই, ওই ডিসপ্লেতে আমাকে হচ্ছে রুম টেম্পারেচার কত সেটা শো করবে। আর এই জিনিসটা হচ্ছে PIR মোশন সেন্সর। নামেই মোশন, তাহলে বুঝতেছেন যে অ্যাকচুয়ালি মোশন ডিটেক্ট করে এই সেন্সরটা। তো এই সেন্সরটা আমরা বাজারে এখন প্রচুর পরিমাণে দেখতে পাই, কারণ অনেক জায়গায় এখন আমি লাস্ট কিছুদিন আগে মেবি BUFT তে গিয়েছিলাম, বাফটে BGME, সরি BGME বিল্ডিং এ আমি দেখতে পাই যে যখন আমি যাচ্ছি তখন অটোমেটিক্যালি লাইট অন হচ্ছে, আমি যাওয়ার পর লাইট অফ হচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই ধরনের জায়গায় এই ধরনের PIR মোশন সেন্সর ইউজ করা যায়। এই ধরনের সেন্সর দিয়ে আপনি ধরেন বিদ্যুৎ সাশ্রয় করতে পারলেন। আপনার যখন
রেগুলার কাজ থাকে না, আপনি সরে যাওয়ার পর অটোমেটিক লাইট অফ অন হবে। সো আপনাদের যদি ইন ফিউচারে কারোর মনে হয় যে কোনদিন বিজনেস করবেন, তো সবসময় যে বিজনেস মিনস নতুন আইডিয়া আর নতুন মানে যে একদম নতুন বিষয়টা এমন না। এক্সিস্টিং কোনো প্রোডাক্টকে আপনারা চাইলে মডিফাই করতে পারেন। ধরেন একটা এলইডি লাইট আছে, আপনি এই ধরনের সেন্সর অ্যাটাচ করে দিলেন, হয়ে গেল মোশন সেন্সর লাইট। সো এটা বাজারে আপনি আরো, ধরেন নর্মাল লাইট 200 টাকা, আপনি এখন 400 টাকায় সেল করেন। এটার দাম কত, হয়তো 30 টাকা বা 20 টাকা, 150 টাকা আপনার প্রফিট। সো বিজনেস থিঙ্কিং এ আমি জাস্ট এটা আপনাদের বুঝালাম যে আপনারা জাস্ট এসব সেন্সর ইউজ করে একটা নর্মাল এক্সিস্টিং প্রোডাক্টকে একটা নতুন রূপ দিতে পারেন। সো জিনিসটা আমি বুঝাইতে পারলাম যে সেন্সর অ্যাকচুয়ালি জিনিসটা কি। আর এই যে দেখেন আপনাদের যে ছবিটা অ্যাড করা আছে, এই ছবির সামনে এই যে এই দুইটা আই দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আই না, এটা হচ্ছে এই ধরনের আল্ট্রাসনিক সেন্সর, যেটা কাজ কিছুটা এই আইআর সেন্সরের মতো, যে ডিস্টেন্স কতটুক সেটা হচ্ছে মেজার করে এই দুইটা জিনিস। আর উপরে দেখতে পাচ্ছেন কিছু ওয়্যার, যেগুলিকে আমরা বললাম যে জাম্পার কেবল। আর যেই সার্কিট বোর্ডের উপরে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আরডুইনো বোর্ড বা আরডুইনো মেগা বোর্ড, আমরা ইউজ করে এই রোবোটিক্স প্রজেক্ট গুলো করতে পারি। তো আশা করি আচ্ছা ভাইয়া, সেন্সরের। জি। হ্যাঁ, এই জাম্পার কেবলটা কি কম্পিউটারের মধ্যে ফ্রন্ট প্যানের সাথে কানেকশন করতেও ব্যবহার করা হয়? না না, এই জাম্পার কেবল গুলো খুবই মানে ছোট, এগুলি কোনো কম্পিউটারের কাজে ইউজ করা হয় না। তবে কম্পিউটারে কিছু কাজে জাম্পার কেবল বলে না, ওইগুলাকে অ্যাকচুয়ালি ওইগুলার নির্দিষ্ট নাম আছে, কয়েকটা কাজে ইউজ করা হয়। আমি বলি কোন কাজে ইউজ করা হয়। আপনাদের যাদের বাসার পিসি আছে, মানে অনেকের হয়তো পিসি আছে, তো আপনারা হয়তো খুললে দেখতে পারবেন যে রিস্টার্ট বাটন, পাওয়ার বাটন, এই যে আর ভাইয়া, হচ্ছে প্যানেলের গিয়ে বাটন গুলা। আপনার হচ্ছে হার্ড ডিস্কের পাওয়ার পাচ্ছে কিনা, ওই কিছু জায়গায় আপনার এই ধরনের 6টা পিন ইউজ করা হয়। আদারওয়াইজ পিসিতে কোনো জায়গায় এই ধরনের কেবল ইউজ করা হয় না। তবে ওইগুলাকে জাম্পার কেবল বলে না, ওইগুলাকে বলে হচ্ছে গিয়ে রিসেট বাটন, পাওয়ার বাটন বা হার্ড ডিস্ক ইনপুট আউটপুট কেবল। সো ওইগুলার পিন গুলা দেখতে এরকম, বাট ওইগুলা কোনো জাম্পার কেবল না। ওকে ভাইয়া, জিনিসটা ক্লিয়ার আচ্ছা এখন? ভাইয়া, আর ভাইয়া হচ্ছে আপনার হুম। মোশন সেন্সর যেটা বললেন, ওটার রেঞ্জ কিরকম? আচ্ছা, মোশন সেন্সরে এই জায়গায়ও কিছু কি বলে এগুলি, নামটা খেয়াল নাই, মানে রেগুলেটর টাইপের। ভেরিয়েবল ভেরিয়েবল হ্যাঁ, ভেরিয়েবল। সো এটা আপনি ডিফাইন করে দিতে পারবেন যে কতটুক দূরে থাকলে বা কতটুক কাছে আসলে আপনার সেন্স করবে। এই জিনিসটা হচ্ছে একটা স্ক্রু দিয়ে ঘুরালে হচ্ছে জিনিসটা আপনার ভেরিয়েবল বা ডিস্টেন্স কতটুক হবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। সো এটা আবার হচ্ছে কি আপনি দেখতেও পারবেন যে কতটুক করতেছেন। তো এই জিনিসটা ক্লিয়ার, এখন সেন্সর জিনিসটা ক্লিয়ার আশা করি। আমরা যদি নেক্সট যাই, তাহলে হচ্ছে আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সেন্সর। সেন্সর নিয়ে ওই দিন আমার অনেক ডিসকাশন হয়েছিল, তো আজকে জাস্ট আমি বলি যে সেন্সর অ্যাকচুয়ালি অনেক ধরনের হতে পারে। সেটা হচ্ছে পজিশন বা প্রক্সিমিটি সেন্সর হতে পারে। আমি যদি বলি যে অনেকে হয়তো কোয়াড বট বা কোয়াড রোবট এরকম একটা কিছু খুবই মাঝখানে নেটে আমরা দেখতে পারতাম যে ডগের মতো সে হচ্ছে মুভমেন্ট করতে পারে। তো অনেকের কোশ্চেন ছিল যে আচ্ছা, এই ডগ জিনিসটা হচ্ছে মুভমেন্ট করে কিভাবে। তো ওই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি প্রক্সিমিটি সেন্সর এই মুহূর্তে আমার কাছে নাই, প্রয়োগে ছিল হয়তো কোথাও। সো প্রক্সিমিটি সেন্সরটাতে এক্স ওয়াই জেড ডিফাইন করা থাকে, যে সে যখন এই অ্যাঙ্গেলে একটু বেশি মানে লোড নিবে, তখন এই অ্যাঙ্গেল থেকে একটা প্রেসার ক্রিয়েট করবে, তখন সে আবার মানে ব্যালেন্স করবে অটোমেটিক। ওই জিনিসটা আবার অ্যাকচুয়েটরের থ্রুতে হয়। অ্যাকচুয়েটর জিনিসটা কি, ওইটা আমরা হচ্ছে সামনে আলোচনা করবো। তো এরকম অনেক ধরনের সেন্সর হতে পারে, লিকুইড সেন্সর হয়, টেম্পারেচার সেন্সর হয়। আমার হাতে এই যে এই সেন্সরটা একটা ইন্ডাস্ট্রি গ্রেড সেন্সর, যেটা হচ্ছে গার্মেন্টস এর একটা কাজে ব্যবহৃত হয়। মানে সুতা কতটুক বা কি এগুলি আমি ইউজ করি নাই, আমাকে একজন দিয়ে গেল। সো অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রি গ্রেড সেন্সর, এগুলি কোনো নর্মাল কাজে ইউজ করি না। তো এরকম সেন্সর আবার ডেফিনেশন আছে, কোন সেন্সর আপনি নর্মাল কাজে ইউজ করবেন, কোনটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি গ্রেড ইউজ করবেন। সো যেমন ESP32 দিয়ে নর্মাল প্রজেক্ট করা গেলেও ইন্ডাস্ট্রিতে গেলে আমরা হচ্ছে গিয়ে শুধু এই এই যে উপরের যে মডিউলটা, হিট সিঙ্কটা, এই জিনিসটা আমরা আলাদা কিনে এসএমডি মানে সার্কিট বলি। একটা সার্কিটে যখন আমরা মেশিনের থ্রুতে এমবেডেড করে আনি, তখন ওটা হয় এসএমডি সার্কিট, যেটা আমরা হাতে সোল্ডারিং করা পসিবল হয় না। তো এরকম ভ্যারিয়েশন আছে। আইওটি একটা সেক্টর যদি হয় আমাদের জন্য, আর ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে IIoT, ইন্ডাস্ট্রি ইন্টারনেট অফ থিংস। সো ওদের সেন্সর গুলা কিছুটা আলাদা থাকে। সো ওইটা নিয়ে ইনশাল্লাহ একদিন আলাপ আলোচনা করবো। তো এখানে আমরা যেসব দেখতে পারছি যে ফোর্স, ফ্লুইড, প্রেসার, লিকুইড, বিভিন্ন ধরনের সেন্সর আছে।
সবগুলো সেন্সর হয়তো লাগবে না, যেগুলি কমন সেন্সর সেগুলি আজকে আপনাদের দেখালাম। সো আমি যদি এখন নেক্সট স্লাইডে যাই তাহলে আমার, আচ্ছা এই সেন্সর ওই দিন আলোচনা করেছি কি কি সেন্সর, তাও এখানে আমি জাস্ট বলি যে জাইরো সেন্সরটা যেটা বললাম আমি একটু আগে ব্যালেন্স করার জন্য, ফ্লেক্স বা লোড সেন্সর যেটা, এটা হয়তো অনেকে দেখবেন রোবোটিক আর্ম যখন ক্রিয়েট করেছেন, তো আমার হাত যখন মুভমেন্ট করি তখন রোবটের হাতও মুভমেন্ট করে। তো ওই যে সেন্স করার জন্য আপনার হচ্ছে ফ্লেক্স ফোর্স বা লোড সেন্সর গুলো লাগে। ইনফ্রারেড সেন্সর আপনাদের দেখালাম, বায়োমেট্রিক হচ্ছে আপনাদের যারা অফিসে যান, ইউনিভার্সিটিতে যান, ফিঙ্গারপ্রিন্ট করেন, ওইটার ভিতরে এই সেন্সর থাকে। প্রেসার সেন্সর যেটা মানে কতটুক প্রেসার ক্রিয়েট হয় এরকম, এইটা বেসিক্যালি বাতাসের থ্রুতে মেবি কাজ করে। এটা আমি আগে ইউজ করিনি, আমি যেটা ইউজ করেছিলাম সেটার উপর দাঁড়ালে একটা ওয়েট ক্রিয়েট হয়, ওই মানে প্রেসার সেন্সর এরকম ছিল। আর বাকিগুলো আশা করি গত ক্লাসে আমি আলোচনা করেছি, এগুলি আর আলোচনা করব না। সো আমি যদি নেক্সট স্লাইডে যাই, এখন হচ্ছে অ্যাকচুয়েটর। হ্যাঁ, এখন মেইন জিনিসে আছি যে অ্যাকচুয়ালি সেন্সর জিনিসটা তো আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, সেন্সর তো কোন একটা ডেটা সেন্স করতেছে, মানে সেন্সর কাজ কি, ফিজিক্যাল যে ওয়ার্ল্ড আছে ওইখান থেকে একটা ডেটা সেন্স করবে। এখন আউটপুট বা অ্যাকশন কোথায় দিবে? তো আমি যদি একটা রোবটের উদাহরণ দিই, ধরেন আপনি রোবটটাকে মারতে যাবেন, ঘুষি মারতে যাবেন, তো কি হবে, রোবটটা তো আপনার অ্যাকশনটা দেখবে, তো অ্যাকশনটা দেখার জন্য কি লাগবে? সেন্সর। এখন রোবটটা অ্যাকশন দেখার পর সে কি করবে? সে তো দাঁড়ায় থাকবে না, সে হয়তো নিজেকে প্রোটেক্ট করবে। তো প্রোটেক্ট করার জন্য তো তার কি করবে, আর্ম দুইটা এভাবে আনবে। সো আর্ম তো আর সেন্সরের মাধ্যমে আসবে না, সেন্সর সেন্স করলো, সে বুঝলো আপনি অ্যাটাক করবেন, কিন্তু তার নেক্সট প্রতিক্রিয়া আর্ম গুলোকে আনবে। তো এই যে মুভমেন্ট যখন করতেছে, এই মুভমেন্টের জন্য আপনার তখন প্রয়োজন পড়বে অ্যাকচুয়েটর। এখন অ্যাকচুয়েটর কি হইতে পারে, যে ভাই আপনি একটা উদাহরণ দেন তো কমন, মানে আমরা রেগুলার যেটা আমরা দেখি। তো আমি যদি একটা উদাহরণ দেই তাহলে একটা অ্যাকচুয়েটর হইতে পারে যে সার্ভো মোটর। তো সার্ভো মোটর জিনিসটা দেখতে এরকম হয়, এই যে এরকম একটা ছোট জিনিস, এটা অনেক সাইজের হয়, এটা সবচেয়ে ছোট MG90 এটার মডেল। তো এরকম আরো MK সামথিং অনেক মডেলের হয়। তো সার্ভোর অ্যাকচুয়ালি কাজ কি, সার্ভো কিন্তু ওয়ান কাইন্ড অফ মোটর। আমরা খেলনা গাড়ি ভাঙলে যে মোটর পাই সেম মোটরই এটা, কিন্তু ওই গাড়ি ভাঙার মোটর আর এই মোটরটা সেম কাজ না। এইটা টর্ক বেশি থাকে, লোড ক্যাপাসিটি অনেক বেশি থাকে, কারণ এটার ভিতরে আমরা কিছু গিয়ার মোটর দেখতে পাই। এই গিয়ার গুলা হচ্ছে আপনার লোড, মানে কত লোড নিতে পারবে ওইটা মেজার করে এই জিনিসটা। সো অ্যাকচুয়ালি আপনার যখন সার্ভো মোটর গুলো তখন ইউজ করা হয় যখন আপনি কোনো একটা লোড ক্রিয়েট করবেন। যেমন একটা রোবটের আর্মটা তো এবার উঠালো, তো উঠানোর পর যদি নর্মাল মোটর হয় তাহলে তো আর্মটা পড়ে যাবে, আর্মটা তো মানে এই লোড নিয়ে রাখতে হবে। তখন আপনার হচ্ছে এই ধরনের সার্ভো আমরা রোবটের আর্ম ইউজ করি। এখন বলতে পারেন ভাই রোবট তো আর বাংলাদেশে ওইভাবে জাস্ট আমরা বানাই, কিন্তু আমি যে বিজনেস করবো, বিজনেস আমার অ্যাকচুয়েটর কোথায় কাজে আসবে? আচ্ছা এখন বলি, অ্যাকচুয়েটর আসলে অনেক রকমেরই হয়। ইলেকট্রনিক অ্যাকচুয়েটর হয়, হাইড্রোলিক অ্যাকচুয়েটর হয়, তারপর নিউমেটিক অ্যাকচুয়েটর হয়, এরকম অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে। সো ইলেকট্রনিক যে অ্যাকচুয়েটরটা এটা একদম সিম্পল, যখন আমরা ভোল্টেজ দিই তখন হচ্ছে ওই অ্যাকচুয়েটর অ্যাকচুয়ালি মুভমেন্ট করে। কিভাবে করে? সো ধরেন এই সার্ভোটাই হচ্ছে গিয়ে কানেক্টেড থাকলো একটা সামথিং একটা অ্যাকচুয়েটর ভিতর। তো আমি যখন এখানে প্লাস মাইনাস ভোল্টেজ দিব, মোটরটা যখন ঘুরবে হয়তো জিনিসটা আপ ডাউন করতে থাকবে। কেউ 3D প্রিন্টার যদি ইউজ করেন বা 3D প্রিন্টার নিজের চোখে দেখেন, তখন দেখবেন যে ওই জিনিসটা আপ ডাউন করতেছে স্টেপার মোটরের মাধ্যমে। সো ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক অ্যাকচুয়েটর। এখন হাইড্রোলিক অ্যাকচুয়েটর কোনগুলো? হাইড্রোলিক অ্যাকচুয়েটর যদি বলি যে রাস্তায় দেখবেন যে বুলডোজার বা ওই যে আহ, রাস্তার লাইট যখন কাজ করে, একটা গাড়ির থেকে বড় জিনিস বের হয়, বা কোনো কি বলে ফ্যাক্টরির কাজের জন্য, কনস্ট্রাকশন কাজের জন্য অনেক ধরনের হাইড্রোলিক কার। তো অ্যাকচুয়ালি হাইড্রোলিক এর ভিতর লিকুইড থাকে, যে এই জিনিসটা হচ্ছে একটা মেকানিক্যাল পাওয়ারকে একটা লিনিয়ার মুভমেন্টের মধ্যে সেটা হচ্ছে কনভার্ট করে, যেটা হচ্ছে কি আপনার হাইড্রোলিক অ্যাকচুয়েটর। আর নিউমেটিকটা অত মানে ইউজেস নাই, ওইটা ছাড়া আরেকটা ছিল, আরেকটা হচ্ছে মেকানিক্যাল অ্যাকচুয়েটর, সম্ভবত আমার নামটা খেয়াল নাই। ওইটা বেসিক্যালি আমরা গাড়ির স্টিয়ারিং ইউজ করি, কারণ গাড়ির স্টিয়ারিং যখন আমরা মুভমেন্ট করি তখন তো গাড়িটা মানে সোজা যাচ্ছে, তো সোজা জিনিসটাকে আমি ডানে বামে তখন কিভাবে মুভ করব? তখন যখন আমি আহ কি বলবো এটাকে, গাড়ির যখন
এক্সেলেটর না কি জানি বলে, স্টিয়ারিং, সরি, স্টিয়ারিং যখন আমি মুভমেন্ট করি তখন স্টিয়ারিং মুভমেন্টটা কিন্তু অনেক সফটলি করা যায়। বিষয়টা কিন্তু আপনারা পুরান গাড়ি যদি কেউ ড্রাইভিং করেন, মানে কেউ যদি ড্রাইভ করেন এখানে, যখন ওল্ড একটা গাড়ি ড্রাইভ করবেন তখন দেখবেন যে স্টিয়ারিংটা মুভমেন্ট করতে অনেক হার্ড। আর সবচেয়ে মানে বড় উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে ট্রাক্টর, গ্রামে যেগুলি হচ্ছে খ্যাতের ট্রাক্টর, দেখবেন যে স্টিয়ারিং মুভমেন্ট করা অনেক কষ্ট। কিন্তু ধরেন আপনার এখন একটা এক্স করোলা বা নতুন আপডেট কোনো গাড়ি আছে, স্টিয়ারিং জাস্ট এরকম মুভ করবেন, অটোমেটিক স্টিয়ারিং মুভ হবে, আর হুইলটা অটোমেটিক হচ্ছে কি আস্তে করে ডানে বা বামে যাবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন হয়? কারণ আপনার নতুন গাড়িগুলোতে ওই ধরনের মেকানিক্যাল অ্যাকচুয়েটর থাকে, যেটা হচ্ছে যেই আপনার রোটেশন ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি যেই আপনি প্রেসারটা ক্রিয়েট করতেছেন ওইটা বেসিক্যালি মেকানিক্যাল পাওয়ারটাকে লিনিয়ার পাওয়ারে কনভার্ট করে আপনার ওই মুভমেন্টটা আরো ইজি করে দেয়। সো ওইটারও অনেক মেকানিজম আছে। সো অ্যাকচুয়েটর জিনিসটা আমি বুঝলাম যে 4-5 ধরনের অ্যাকচুয়েটর হয়। তো এখানে আমার কিছু এই যে অ্যাকচুয়েটর আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যে সার্ভো মোটর যেটা আপনাকে দেখালাম, হাইড্রোলিক সিলিন্ডার যেটা আমি বললাম, পিএজো ইলেকট্রনিক অ্যাকচুয়েটর, এগুলি অ্যাকচুয়ালি হচ্ছে দরজা বা ইয়ের কাজে ইউজ করা হয়। আর থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আপনাদের কোনো কাজ নাই এটাতে। আহ, আর এখানে সবচেয়ে বেশি কাজের যেটা লাগতে পারে এয়ার মাস্কেল অ্যাকচুয়েটর, রোবোটিক্স। আপনারা রোবট সোফিয়া দেখেছেন কিনা জানি না। তারপর আরেকটা নতুন রোবট ছিল, নামটা খেয়াল নাই, রিসেন্টলি খুবই পপুলার। তো ওই রোবটের যখন হাত মুভমেন্ট, আপনি যদি পুরো হাতে সার্ভো ইউজ করেন বা পুরো হাতটা যদি মানে মোটরের থ্রুতে মুভমেন্ট করতে চান, খুবই নয়েজ হবে, প্লাস এতবার মুভমেন্টে আপনার সার্ভো মোটরের গিয়ার ফল করতে পারে, যেটা আপনার রিপেয়ার করার কস্টিং অনেক। তো ওইখানে আমরা এয়ার মাস্কেল ইউজ করি। এয়ার মাস্কেল ইউজ করার ফলে যে জিনিসটা হয়, তো আপনার জাস্ট হচ্ছে প্রেসার ক্রিয়েট করবেন, ওইটার ভিতরে এয়ার ভরবে, তখন অটোমেটিক মুভমেন্ট করবে, যেটা হচ্ছে মানে লং লাস্টিং করে। রোবটের জন্য আমরা হচ্ছে এয়ার মাসেল অ্যাকচুয়েটর গুলো ইউজ করি। আর এই যে রোটারি অ্যাকচুয়েটর বা নিউমেটিক সিলিন্ডার যেগুলি, ওইগুলো ইন্ডাস্ট্রি লেভেলের ইউজ হয় সবচেয়ে বেশি। ধরেন শাটার, অটোমেটিক শাটার অন অফ, দোকানের শাটার গুলো অন অফ, বা আপনার বাসায় ধরেন পর্দাগুলো হচ্ছে অটোমেটিক খুলবে, অটোমেটিক অন অফ হবে, ফোনের মাধ্যমে করবেন, তখন ওই ধরনের অ্যাকচুয়েটর আমরা ইউজ করি। সো আশা করি অ্যাকচুয়েটর ক্লিয়ার। এবার কমিউনিকেশন মডিউল। আচ্ছা, আমি সেন্সর বুঝলাম, আমি অ্যাকচুয়েটর বুঝলাম, আমি বুঝলাম কি কি লেয়ার আছে, এজ লেয়ার আছে, সবই বুঝলাম। এখন ভাইয়া আমি কানেক্ট করব কিভাবে? এই ধরেন এত এত জিনিস আমি আমার এই হার্ডওয়্যার গুলো আমার মোবাইল বা ইয়ের থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে কিভাবে কানেক্ট করব? তো গত ক্লাসে এই জিনিসটা আমি হালকা ডিসক্রাইব করেছি, আজকে একটু বেসিক ডিসক্রাইব করি জিনিসগুলা। যে কমিউনিকেশন মডিউল আসলে অনেক ধরনের হতে পারে। সেটা হতে পারে ওয়াইফাই, সেটা হতে পারে ব্লুটুথ, জিগবি, লোরা, 4G 5G সেলুলার, অনেক কিছু। এখন প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা কাজ আছে, যে ওয়াইফাই একটা সময় ইউজ করা হয়, ব্লুটুথ একটা সময়। এখন আমি যদি বলি আহ আমার কানে, আমি যদি এখন দেখাই এই যে আহ আমার কানে এই যে এই নেক ব্যান্ড যেটা ইউজ করতেছি, এটাতে যদি আমি ওয়াইফাই দেই, তাহলে কি এটা কোনো কাজের কাজ হবে? হবে না। কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে ভাই, ওয়াইফাই এক এক জায়গায় এক এক রকম এসএসআইডি থাকে, পাসওয়ার্ড থাকে। আমি তো সব জায়গায় ওয়াইফাই গিয়ে এটা কানেক্ট করে করতে পারবো না। আর এটা যদি আমার নেটের থ্রুতে ইউজ করা লাগে, তো আমার তো আর ক্লাউড থেকে গান এসে কানে বাজতেছে না, আমার গান হয়তো মোবাইল থেকে আসবে, যে মোবাইলটা আমার সাথে থাকবে। তো এই জায়গায় অ্যাকচুয়ালি ওয়াইফাই দেওয়াটা মানে হয়তো টাকারও বেশি, প্লাস হচ্ছে গিয়ে আহ, এটা আসলে আমরা ওইভাবে হয় না জিনিসটা। তো তখন আমরা এই জিনিসগুলোতে হচ্ছে ব্লুটুথ ইউজ করি। তো ব্লুটুথ কিভাবে কাজ করে বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এগুলি আমি ডিসক্রাইব করব। জাস্ট একটা উদাহরণ দিলাম যে এই জিনিসটা আমরা ব্লুটুথ, তারপরে এই আমার যে হাতে যে ওয়াচ, এটাও কিন্তু ব্লুটুথ। এবার আমি আসি, তাহলে ওয়াইফাই কোন জায়গায় লাগে? তো ওয়াইফাই যদি উদাহরণ দিই, ধরেন আমার ক্যানন ক্যামেরাটা আমি আমার পিসির সাথে কানেক্ট করব, তো সেটা ব্লুটুথ দিয়েও করা যায়। আবার আমার ক্যামেরা, আমার ইন্টারনেট যেই আমার বাসার যেই ওয়াইফাই মডিউল, ওইটার এসএসআইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে দেন হচ্ছে গিয়ে আমার ডিরেক্টলি আমার পিসিতে যখন আমার ওয়াইফাই কানেক্ট থাকলো, ওই অ্যাপসে একটা ব্রিজ ক্রিয়েট করে, এক ওয়াইফাই এর মধ্যে এক আইপি এর মধ্যে চলে এসে একটা ব্রিজ ক্রিয়েট করে,
তখন আমার ক্যামেরার অ্যাক্সেস আমি পিসি থেকে পাই। তো এরকম প্রত্যেকটা জিনিস ভেদে আপনার কমিউনিকেশন মডিউল গুলা আলাদা হয়। তো আপনার কখনো দেখবেন যে যদি আমি বলি আমাদের একটা রিসেন্টলি প্রোডাক্টের উপর আমরা একটা অ্যাওয়ার্ড পাই ইউনাইটেড নেশন থেকে, সেটা ছিল স্মার্ট জুয়েলারি। তো স্মার্ট জুয়েলারি বেসিক্যালি হচ্ছে একটা সেফটি ডিভাইস মেয়েদের জন্য ক্রিয়েট করা, বাংলাদেশে মেয়েদের খুবই রিস্কি। তো ওই জিনিসগুলো নিয়ে আমাদের ওই কাজ হয়। তো ওইটাতে আমরা ইউজ করি, যেমন এই যে ওয়াইফাই মডিউল ইউজ করা হয় বা ব্লুটুথ মডিউল দিয়ে অনেক সময় কাজ করি, আমাদের ভার্সন ওয়াইজ চেঞ্জ হয়। সো এই যে আমি যেটা বললাম যে কাজ অনুযায়ী কোনো কোনো সময় হতে পারে ওইটাতে আমরা সেলুলার মুভ করতে পারি, কারণ যখন দেখবো যে না ভাইয়া মোবাইল তো মানে যখন একটা মেয়ে বিপদে পড়ে তখন মোবাইল তো আর তার কাছে থাকে না, বা নেট তো নাও থাকতে পারে, তখন তার জিপিএস লোকেশন আমার কাছে কিভাবে পাঠাবে সে, তখন আমরা চিন্তা করতে পারি আচ্ছা ওই পজিশনে গেলে তখন সেলুলার নেট কানেকশন হচ্ছে বেস্ট কানেকশন। সো আপনার কমিউনিকেশন মডিউল ডিপেন্ড করে আপনি কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টকে দিতে চান। সো এবার আমি একটু ডিসক্রাইব করি যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কিভাবে কাজ করে, একদম সিম্পলি ডিসক্রাইব করি, ওই দিন যেহেতু এই জিনিসগুলো ডিসক্রাইব করেছিলাম। সো এই স্লাইড দেখে এখন লাভ নেই, আহ, আমি জাস্ট একটু এখানে দেখাই আপনাকে যে ওয়াইফাই কানেকশনটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। সো ওয়াইফাই যখন অ্যাকচুয়ালি ওয়াইফাই কিভাবে কাজ করে যে আপনি যখন আপনার আইওটি ডিভাইসে শর্ট রেঞ্জ শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি ধরেন ইউজ করবেন, বা এটা কি কেসে ইউজ কেস কি হইতে পারে, ধরেন আপনার ওয়াইফাই কমিউনিকেশন আপনি স্মার্ট হোমে ইউজ করতে পারেন, হেলথ কেয়ার, তারপর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা স্মার্ট সিটি এইসব জায়গায় ইউজ করতে পারেন। তো আপনার বেসিক্যালি ইন্টারনেটের সাথে হচ্ছে গিয়ে আপনার মডেম বলেন বা আপনার কি বলে যে হাব আইএসপি প্রোভাইডার, এটা যদি আপনার মনে করেন যে গেটওয়ে হয়, গেটওয়ে জিনিসটা কি আমি বলি যে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেখান থেকে আমাদের সরি ইন্টারন্যাশনাল যে গেটওয়ে, এটা দিয়ে আমার নেট কার কাছে আসে, ইন্টারনেট আসে আমার আইএসপি প্রোভাইডারের কাছে, আইএসপি প্রোভাইডার। আচ্ছা 1 মিনিট একটু পানি খেয়ে নিই আমি। আপনাদের কোশ্চেন থাকলে এই মুহূর্তে করতে পারেন। হ্যালো, কি কার কোনো কোশ্চেন নেই আজকে? আচ্ছা না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওয়াইফাই কমিউনিকেশন কাজ করে যে আইএসপি প্রোভাইডারের কাছে আসলো, দেন আপনার বাসার রাউটারের সাথে কানেক্টেড হয়। ধরেন এটা হচ্ছে রাউটার আপনার, এই রাউটারের সাথে আপনি আপনার টিভি কানেক্ট করতে পারেন, তারপর আপনার প্রিন্টার কানেক্ট করতে পারেন, আপনার ডেস্কটপ কানেক্ট করতে পারেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্টারনেট, মানে ইন্টারনেট অফ থিংস, থিংস মিনস ডিভাইস, হুইচ ডিভাইস যেটা হচ্ছে গিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো এগুলিও কিন্তু একটা আইওটির অংশ, টিভি বলেন, প্রিন্টার বলেন বা কম্পিউটার বলেন। সো এটা হচ্ছে ওয়াইফাই কমিউনিকেশন, একদম সিম্পল। আর ইউজ কেস কি হতে পারে যে স্মার্ট হোমে ইউজ করতে পারি, হেলথ কেয়ারে ইউজ করতে পারি, প্লাস ইন্ডাস্ট্রি লেভেলে কাজে ইউজ করতে পারি, রিটেল বিজনেস ইউজ করতে পারি। রিটেল বিজনেস কেমন হইতে পারে, ধরেন আপনার একটা ফার্মেসি আছে বা আপনার একটা দোকান আছে, যে দোকানে আপনি সবসময় বসতে পারেন না, কিন্তু আপনি দোকানের কাস্টমার কি করে বা অ্যাকচুয়ালি দোকান কর্মচারী কি করে ওইটা যদি আপনি আইএসপি ক্যামের থ্রুতে দেখতে চান, তখন তো এই পদ্ধতিতেই আপনার কাজ করে অ্যাকচুয়ালি। এবার আসে ব্লুটুথ কমিউনিকেশন। ব্লুটুথ কমিউনিকেশন খুবই সিম্পল একটা জিনিস, এটা অ্যাকচুয়ালি ওইভাবে বোঝানোর কিছুই নাই। আপনার জাস্ট হচ্ছে মানে দুইটা ফিল্ড ক্রিয়েট করে, দুইটা ফিল্ড যখন কাছাকাছি হয় তখন ডিভাইস কানেক্টেড হয়, পেয়ার হয়ে যায়। এটার মেকানিজম খুবই ইজি, আর এটা খুবই লো ব্যান্ডউইথে কাজ করে, ইভেন লং রেঞ্জে আপনি কাজ করতে পারবেন না, শর্ট রেঞ্জে কাজ করবে। এটার উদাহরণ কি হতে পারে, যেটা আমি বললাম যে আমার স্মার্ট ওয়াচ বা নেক ব্যান্ড বা যে ডিভাইসটা আমার মোবাইলের সাথে কানেক্ট হবে খুবই ক্লোজ, বেশি দূরে নিলে ডিস্টেন্স আউট হয়ে যাবে, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, এগুলো হচ্ছে ব্লুটুথ ডিভাইসের মধ্যে পড়ে। আর ব্লুটুথের যে কমিউনিকেশন সিস্টেমটা ওটাও খুবই সিম্পল, এটাতে কোনো কিছু বোঝার নাই। আর লরা কমিউনিকেশন যেটা আছে, এটা অ্যাকচুয়ালি মানে খুবই কম পাওয়ারের মধ্যে একটা ওয়াইড এরিয়া
জুড়ে আপনি কানেকশন করতে পারবেন। তো এখানেই দেখাই। সো লোরা যে মানে কমিউনিকেশন প্রোটোকল কমিউনিকেশন, সেটা অ্যাকচুয়ালি আপনি কম পাওয়ারে একটা বড় রেঞ্জ করতে পারবেন। ওই সেম আপনার ওয়াইফাই যে কাজটা করে লরা দিয়েও সেম কাজ করা যায় লরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এই জিনিসটা হালকা বুঝেন, এটা মানে বুঝার কিছু নয়। সবচেয়ে বেশি ইউজ হয় জিগবি কমিউনিকেশন। জিগবি নিয়ে আমি গতকালকে ডিটেলসে সব বলেছিলাম। আজকে জাস্ট আমি একদম মানে একটা মানে সিম্পল যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে একটা জিগবি কোঅর্ডিনেটর থাকে। ওই জিগবি কোঅর্ডিনেটরটা তিনটা নেটওয়ার্ক প্রোটোকল থাকে, মানে নেটওয়ার্ক টপোলজি, স্টার টপোলজি, তারপর হচ্ছে ম্যাশ টপোলজি, আর এটা হচ্ছে নাম স্টার টপোলজি, ক্লাস্টার টপোলজি, ম্যাশ টপোলজি। তিনটা টপোলজিতে তো স্টারে যেটা কাজ করে সেটা হচ্ছে যে একটা জিগবি কোঅর্ডিনেটর থাকে, এটা এন্ড পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। আর ক্লাস্টারে থাকে যে একটা জিগবি কোঅর্ডিনেটর। আচ্ছা, এই জিনিসটা আমি জাস্ট একটু হালকা এখানে ড্র করে বুঝাই, এটা হয়তো আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। আচ্ছা, আমি যেটা বললাম যে জিগবি ওএসআই লেয়ার, আমাদের তো ওএসআই লেয়ার 7টা থাকে। 7টার প্রথম নিচের প্রথম দুইটা হচ্ছে গিয়ে আপনার আইট্রিপলির থাকে, যেটা আমি গতদিন বুঝিয়েছিলাম যারা ছিলেন। আজকে আর ওই দিকে না যাই। আর বাকি সবগুলা জিগবি কোঅর্ডিনেটর। এখন টপোলজি জিনিসটা বুঝে। টপোলজি জিনিসটা মনে করেন যে জিগবির কমিউনিকেশন প্রোটোকলে তিনটা টপোলজি কাজ করে। একটা হচ্ছে স্টার, আর একটা হচ্ছে ক্লাস্টার, আর একটা হচ্ছে আপনার ম্যাশ। তো স্টার কিভাবে কাজ করে, যে তিনটা হচ্ছে কোঅর্ডিনেশন মাধ্যম থেকে একটা জিগবি কোঅর্ডিনেটর থাকবে আর এন্ড পয়েন্ট থাকবে, এটাতে কোনো রাউটার বা কিছু আপনার কানেক্টেড থাকবে না, রাউটার বা কিছু কাজ করবে না। ক্লাস্টার টপোলজিতে আপনার একটা কোঅর্ডিনেটর থাকবে, আপনার হচ্ছে রাউটার থাকবে, ধরেন যতগুলো রাউটার দিলেন থাকবে, আর হচ্ছে গিয়ে বাকিগুলো হচ্ছে এন্ড পয়েন্ট থাকবে, এন্ড পয়েন্ট সবগুলো এন্ড পয়েন্ট থাকবে। আর ম্যাচ টপোলজি হচ্ছে সবচেয়ে পপুলার টপোলজি, যেটা জিগবিতে কানেক্ট করা হয়। আর আমি জাস্ট একটুকে বলি, এটা কাজ হচ্ছে আপনার ধরেন একটা বড় সড় পরিসরে কোনো একটা কাজ করলেন ইন্ডাস্ট্রি লেভেলের, তো আপনার ধরেন একটা প্রোটোকল নষ্ট হলে যেন আরেকটা সাপোর্ট দিতে পারে। তো কোঅর্ডিনেটর থাকবে একটাই, জিগবি কোঅর্ডিনেটর একটা, কিন্তু এটার সাথে আপনার ম্যাশ যেহেতু, সেহেতু রাউটার গুলা একে আরেকজনের সাথে কানেক্টেড থাকে, রাউটার গুলা কানেক্টেড থাকে। সো এভাবে কানেক্টেড থাকে। তাহলে এই যে এতগুলো রাউটার, এখানে প্রত্যেকটা আবার এন্ড পয়েন্ট থাকতেছে, প্রত্যেকটার এন্ড পয়েন্ট আছে। তো এন্ড পয়েন্ট কি? এন্ড পয়েন্ট মানে হচ্ছে যে ডিভাইস গুলো আর কি কানেক্টেড থাকে। হ্যাঁ, তো এখন বলতে পারেন ভাই এতগুলো রাউটার একসাথে মেশ কানেক্টেড থাকার কি প্রয়োজন? তো কোঅর্ডিনেটর অলওয়েজ মনে করবেন যে একটা কোঅর্ডিনেটর মাস্ট থাকবেই, একটাই থাকে। সো এতগুলো রাউটার কানেকশন যখন আপনি ইন্ডাস্ট্রি লেভেলের মানে কোন একটা আইওটি ডিভাইস জিগবি কমিউনিকেশনের থ্রুতে কানেক্টেড, তখন যখন আপনার ডেটাটা পাস হচ্ছে সামহাউ, আপনার এই রাউটারটা নষ্ট হইলো, তখন কি করবে? তখন সে এই রাস্তাটা ধরেই নেটওয়ার্কটা পাস করবে। ওয়ান কাইন্ড অফ ব্লক চেইন টেকনোলজি বলতে পারেন কিছুটা। সো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতেছে। সো এই জিনিসটা আমি আর বেশি দূর না গেলাম। সো অ্যাকচুয়ালি মানে জিগবি কমিউনিকেশনটা এভাবে কাজ করে। আর যেটা বললাম যে ওএসআই লেয়ার, যেটা ওপেন সিস্টেম নেটওয়ার্ক না কি জানি ছিল, আচ্ছা ও যেটাই হোক, ওএসআই লেয়ারের 7টা লেয়ারের মধ্যে প্রথম দুইটা যদি IEEE 102.154 স্ট্যান্ডার্ড থাকে, এর উপরে সব সব লেয়ারের জন্যই জিগবি কমিউনিকেশন মানে থাকে আর কি, মানে ইন্টিগ্রেট করা। সো এইটার ডিস্টেন্স হয় খুবই ভালো। এন্ড এখানে যদি আমি একটা ইমেজ দেখতে পাই, এই যে প্রত্যেকটা ডিভাইস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে খুবই কাজ করে। ধরেন একটা ফ্যাক্টরিতে আমরা জিগবি কমিউনিকেশনে যাই, বা একটা অফিস যদি চিন্তা করি, একটা নর্মাল যারা অফিসে জব করেন তারাও দেখতে পারবেন যে আপনাদের অফিসে সিসি ক্যামেরা, টেলিফোন, তারপর হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ। একটা জিনিস দেখবেন যে আপনাদের অফিসে প্রত্যেকটা ল্যাপটপ, কেউ কি এখানে অফিসে জব করেন আপনাদের মধ্যে? আচ্ছা, ঠিক আছে। বা আপনারা যারা ইউনিভার্সিটির ল্যাবে যাবেন তখন দেখবেন যে প্রত্যেকটা পিসিতে একটা করে মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেশন আইডি কানেক্টেড থাকে। আপনারা চাইলে কোনো কিছু অ্যাক্সেস নিতে পারবেন না, কারণ
ওইটা একটা কোঅর্ডিনেটর পয়েন্ট থাকে, যে অ্যাক্সেস দিলে হচ্ছে আপনার অ্যাক্সেসটা পাবেন। সো এই নেটওয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি সবগুলোই থাকে। সো আইওটি যে শুধুমাত্র যে একটা ডিভাইসে থাকে বিষয়টা এমন না, ডেইলি লাইফে আমাদের বিভিন্ন কিছুতে আইওটি ইন্টিগ্রেটেড। আর এই কমিউনিকেশন সব ক্ষেত্রেই লাগে। আইটি সেক্টর যেই জিনিসটাই চিন্তা করেন কম্পিউটার নেটওয়ার্কের ভিতর, সবগুলো হচ্ছে এই কমিউনিকেশনের থ্রুতেই চলে। সো ঠিক আছে এই জিনিসটা। আর সেলুলার কমিউনিকেশন একদম সিম্পল, আপনারা ফোনে কথা বলেন, এই যে একজন একজনের সাথে কথা বলতেছেন, এগুলি এক টাওয়ার থেকে আরেক টাওয়ার কানেক্ট হচ্ছে। ধরেন আমি ঢাকা থেকে ফোন কলে একজনের সাথে কানেক্টেড, কিন্তু আমি গাড়িতে আমি ধরেন কুমিল্লা পার করবো বা ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেলাম, তখন আমার ঢাকার নেটওয়ার্কে আর আমার ফোন কল কানেক্ট থাকে না, তখন সে আরেকটা টাওয়ার রিচ করে, যে টাওয়ারের ডিস্টেন্স আমার ফোনের সাথে খুব কাছাকাছি, তখন হচ্ছে গিয়ে সে ওই টাওয়ারের সাথে আমাকে কানেক্ট করে দেয়। তো এগুলি কাজ করে খুবই মনে করেন যে নিশ কিছু কাজে সেলুলার কমিউনিকেশন ইউজ করা হয়। জমি মাপার কাজে আমরা সেলুলার নেটওয়ার্ক ইউজ করা হয়, প্লাস মানে এগ্রিকালচার সেক্টর গুলোতে আমরা এই এই ধরনের কাজগুলো করি, বা কিছু নিশ কাজের জন্য। সব কাজে আমরা অ্যাকচুয়ালি সেলুলার কমিউনিকেশনটা নেই না। এটার আবার একটা মডিউল আছে SIM19 সামথিং, ওই মডিউলটা যেটা নর্মালটা পাওয়া যায় সেটা অনেকবার ডিসকানেক্ট প্রবলেম হয়। ওই মডিউলটা আমার কাছে ছিল, দেখাতে পারছি না। তবে আপনারা যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন তখন ওই মডিউলগুলো আরো আপডেট হবে বা আরো ভালো কিছু ওখান থেকে পাবেন। সো এইবার আসি চ্যালেঞ্জেস এন্ড ফিউচার অফ আইটি। এইটার আগে আমি জাস্ট আপনাদের থেকে একটু সময় নিব, আপনাদের একটা জিনিস আমি শেয়ার করি, যে এত টোটাল জিনিসটা তো বুঝালাম, এখন আপনাদের হয়তো অনেকের ইচ্ছা হতে পারে যে আচ্ছা আমি আইওটি তো ভাইয়ের কাছ থেকে একটু বুঝলাম, আমি জিনিসটা এখন এক্সপ্লোর করতে চাই। এখন এক্সপ্লোর করতে গেলে হয়তো আপনারা এখন স্টুডেন্ট, কম্পোনেন্ট গুলো খুবই প্রাইস হয়, 1000-2000 টাকার উপর চলে যায়। তো সবার পক্ষে হয়তো মানে এত টাকা এফোর্ট দেওয়া ইউনিভার্সিটি লেভেল বা স্কুল লেভেলে পসিবল না, যেটা আমারও ছিল না। আমিও অনেক সময় অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও পারতাম না। তো তখন আমি যে জিনিসগুলা কাজ করতাম, এইবার আমি একটু প্র্যাকটিক্যাল কাজে যাই। আমি হচ্ছে অলওয়েজ টিঙ্কারকেড ইউজ করতাম, মানে একদম শর্টকাট, আপনারা এই টিঙ্কারকেড ইউজ করতে পারেন। সো টিঙ্কারকেড অ্যাকচুয়ালি আপনারা কি করতে পারবেন, যে আপনারা এখানে ধরেন আহ, আপনাদের প্রজেক্ট গুলোকে, মানে কিছু সিম্পল প্রজেক্ট ট্রায়াল দেওয়ার জন্য ইউজ করতে পারেন, কিন্তু খুব প্রো লেভেলের কাজ আপনারা এখানে করতে পারবেন না। তো সিম্পল প্রজেক্ট কি হইতে পারে, তো যেহেতু আমার এখানে করা নাই, এখন আমি টিউটোরিয়ালে যদি আপনাদের দেখাই, যে ধরেন একটা কি হইতে পারে, একটা সার্কিট আমি শুধু আপনাকে দেখাই, যে ট্রাফিক লাইট যদি দেখে, হ্যাঁ, এই ট্রাফিক লাইটের এটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই জিনিসটা আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি আরডুইনোর সাথে কিভাবে আপনারা একটা ট্রাফিক লাইট কাজ করতে পারেন। আচ্ছা দেখেন, এখানে 3টা লাইট, আমরা তো ট্রাফিক সিস্টেম দেখি রাস্তায়, যে লাল নীল সবুজ। তো এই 3টা লাইট আমি যদি, আপনারা যদি একটা ট্রাফিক লাইট প্রজেক্ট করতে চান ইন ফিউচারে, যে আমি আমার ঢাকা শহরে ট্রাফিক লাইট নষ্ট, আমি আধুনিক কিছু আনতে চাই, ট্রাফিক লাইট তো ছিল, আমি কি করতে পারি। তো এটা যদি একটা এক্সাম্পল দিই, দেখেন এই 3টার সাথে আবার রেজিস্টর লাগানো। রেজিস্টর লাগানো কেন, যদি ওভার ভোল্টেজ পাস হয় তাহলে এই রেজিস্টর একটা স্টেবল ভোল্টেজ এই লাইটের মধ্যে পাস করবে, যাতে লাইট গুলো কেটে না যায় আর দীর্ঘস্থায়ী হয়। যার কারণে তিনটা আমরা রেজিস্টার ইউজ করলাম। এখন একটু রান করি, তো রান করার পরে যে সবুজ, তারপরে এই যে রেড, তারপর ইয়েলো, এই যে টাইম ফ্রেমে একটা জ্বলতেছে, দুইটা নিপতেছে, তারপর মিররটা জ্বলতেছে, দুইটা নিপতেছে। এখন বলতে পারেন ভাইয়া আইওটি ডিভাইস বুঝালেন, কোন নেটওয়ার্কে কাজ করে বুঝালেন, কিন্তু কিভাবে 3টা লাইট একটা অন হয় বাকিগুলো অফ হয়, এই কাজটা কিভাবে হয়? এই কাজটা হচ্ছে প্রোগ্রামিং এর থ্রুতে হয়। এখন প্রোগ্রামিং তো আমি জানি না ভাই, আমি তো হার্ডওয়্যার জানি, প্রোগ্রামিং জানি না। এখন যারা প্রোগ্রামিং জানেন না তাদেরকে আমি বলবো যে প্রোগ্রামিং, আইওটি লেভেলের প্রোগ্রামিং গুলো হয় খুবই ইজি, যেটা আপনারা যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড নাও হন, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট 1 সপ্তাহ একটু এফোর্ট দিলে শিখতে পারবেন। আর যদি একটু অ্যাডভান্স লেভেলে করতে চান, একটু অ্যাডভান্স শিখা লাগতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে, এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। চ্যাট জিপিটির কিছু প্রম্পট শিখা লাগতে পারে, চ্যাট জিপিটি কিভাবে ইউজ করা হয় এটাও শিখা লাগতে পারে। সো আমি যদি একটু সিম্পলি আপনাদের বলি যে অ্যাকচুয়ালি কোড কিভাবে কাজ করতেছে এই জায়গায়, তো এটা হচ্ছে সি প্লাস, মানে সি ভাইয়া, সি প্রোগ্রাম। এই যে এখানে যে ডায়াগ্রামটা অ্যাড করছেন সেটা কি আপনি নিজে বানাইছেন? না না, এগুলি টিউটোরিয়াল। আমার আমার প্রজেক্ট গুলো তো এগুলি না, আমার প্রজেক্ট সব ইন্ডাস্ট্রি লেভেলের, ওইগুলো এরকম এখন আমার কাছে ডায়াগ্রাম নেই। কোন হ্যাঁ, অ্যাপে আঁকা যেতে পারে? আচ্ছা এই যে, আচ্ছা এটাও আমি বলতেছি।
এটা কি এনামুল ভাইয়া বলছেন তাই না? জি ভাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনার এটা আমি ক্লিয়ার করে দেবো, আমি জাস্ট এটা একটু এক্সপ্লেন করি। সো এখানে এগুলি হচ্ছে সি প্রোগ্রামিং। হ্যাঁ, আপনার প্রোগ্রামিং যদি আমি একটু ধারণা দিই, যে প্রোগ্রামিং এর মানে কি বলবো গুরু, যে মানে একদম গোড়া যেটা, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। কিন্তু আপনার সি প্রোগ্রামিং দিয়ে সবকিছু করা পসিবল না। সি প্রোগ্রামিং দিয়ে ছোট প্রজেক্ট করতে পারেন, কিন্তু বড় প্রজেক্টে গেলে আপনার হয়তো আরো হায়ার ল্যাঙ্গুয়েজ শিখা লাগতে পারে। তো আমি আজকে সিম্পলি বুঝাই জাস্ট। এই যে এলইডি রেড, ইয়েলো, গ্রিন, এলইডি মিনস এলইডি লাইট। এই যে এটা হচ্ছে মানে ইন্টিজার এলইডি রেড 0 1 2, এটা হচ্ছে পিন, কোন পিনে কানেক্ট করলেন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে 0 1 2, এই যে আমার এখানে পিন গুলা তিনটা, এই পিন গুলো আমি ডিফাইন করলাম। তারপর এই যে সেমিকোলন দিল, এটা মানে হচ্ছে এই লাইনটা আমার ক্লোজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সেমিকোলন খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি সেমিকোলন দিবেন না, ওটা এরর হিসেবে কাউন্ট হবে। দেন ভয়েড সেটআপ। এবার আমার এই ভয়েড সেটআপের ভিতরে তো অ্যাকচুয়ালি আমার সেটআপ লাগবে। কি সেটআপ লাগবে? আমি তো এই জায়গায় মেনশন করছি কোনটা কোন পিনে কানেক্টেড। এখন পিন মোড, এলইডি ইয়েলো, এলইডি গ্রিন, এই যে এটা কি শো করবে, সে আউটপুট শো করবে। আউটপুট মানে কি? লাইট অন থেকে অফ থেকে অন হবে, তার মানে কি আউটপুট শো করবে। হ্যাঁ, তো এই যে তিনটা এলইডি আমি চয়েস করলাম, তিনটা এলইডির একটা করে আউটপুট আমি দিলাম সেটআপে। সো এই জিনিসটা হচ্ছে আমার ভয়েড সেটআপ। এবার আপনার কন্ডিশন, কন্ডিশন কি দিতে হবে, যে আপনার গ্রিনটা জ্বললে বাকি দুটো অফ হবে, বাকি দুইটা জ্বললে মিডলের রেড জ্বললে ইয়েলোটা আর গ্রিনটা অফ হবে, আবার ইয়েলোটা জ্বললে রেড গ্রিন। মানে এটা কি, এটা একটা কন্ডিশন চালাচ্ছি, মানে আমি তাকে একটা কমান্ড দিচ্ছি জিনিসটা এভাবে অন হইতে হবে। তো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে ভয়েড লুপ, একটা লুপ ক্রিয়েট করতে হবে। লুপ মানে কি, যে জিনিসটার কোনো শেষ নাই, অনন্তকাল জিনিসটা চলতে থাকবে। সো এখানে ভয়েড লুপ। এই লুপও আবার ক্যান্সেল করা যায়, একটা পয়েন্ট পর সে আর লুপে চলবে না, তখন অন্য কোড হবে। তো এখানে দেখেন ডিজিটাল রাইট। সো আমার তো এগুলি ডিজিটাল পিন এর সাথে কানেক্টেড, তাই না? আমি তো অ্যানালগে কানেক্ট করতে পারবো না। সো ডিজিটাল পিন মিনস ডিজিটাল রাইট, অ্যানালগ হলে অ্যানালগ হইতো। সো এলইডি রেড। আচ্ছা, প্রোগ্রামিং এর ভাষায় অন অফ আমরা কি 0 1 কাউন্ট করি বা হাই লোতে কথা বলি, বুঝছেন? অন অফ আমরা বলতে পারি না। সো এখানে আমি কমান্ড দিলাম লো। তো আমার প্রথম কন্ডিশন কি, যে রেড লাইট লো, ইয়েলো লাইট লো, দ্যাট মিনস দুইটা অফ। গ্রিন হাই, হাই মিনস অন। সো আমার প্রথম লুপে কি হবে, যে দুইটা রেড আর ইয়েলো অফ থাকলো, গ্রিন মানে হাই, তার মানে কি আমার গ্রিন লাইট অন হবে। এখন আমি বলি আচ্ছা, এখন তো একটা স্টেপ আমি পার করলাম, নেক্সট স্টেপে কিভাবে যাব, ইয়েলোটা কিভাবে অন হবে? ওকে, তাহলে আমার একটা কন্ডিশন এখানে চালাই, ডিলে 2000। 2000 মানে মিলি সেকেন্ড। হ্যাঁ, সো 2 সেকেন্ড আমার লাইট অফ থাকবে, আমার ডিলে 2 সেকেন্ড। আমি যদি এখানে ধরেন আচ্ছা এখানে ধরেন 100 দিলাম, 100 দিলাম। আচ্ছা এটা এডিট করা যাচ্ছে না, এটা যেহেতু টিউটোরিয়াল কোড। ধরেন আমি এখানে 100 দিলাম, আবার সেম সেকেন্ড লুপে হচ্ছে গিয়ে আমার রেড লো, গ্রিন লো, ইয়েলো হাই, 3 নম্বরে হচ্ছে রেড হাই, বাকি দুইটা লো। সো এই যে কন্ডিশন চালালাম, ডিলে দিলাম 2000, 1000, 3000, মানে 2 সেকেন্ড এটা অন থাকবে, 1 সেকেন্ড এটা অন থাকবে, 3 সেকেন্ড এটা অন থাকবে। সো আপনারা যখন কোড করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের মতো করে মডিফাই করতে পারবেন। আর যদি মনে হয় যে আচ্ছা এটা তো ভাইয়া একটা দেখাইলো যে ট্রাফিক লাইট, এটা নিয়ে আমি ফিউচারে কাজ করতে চাই, আমি দেশের অ্যাকচুয়ালি এই আইওটি সেক্টরে আমি কিছু ইম্প্যাক্ট রাখতে চাই, যেটা আমার আমার দেশের জন্য ভালো, আমি দেশের উন্নত করতে পারবো, প্লাস আমি একটা মানে এই লাইন আপে থাকতে চাই, তখন আমি কি করতে পারি? তখন আমি আপনাকে একটা সিম্পল সাজেশন দিই। সিগমিড নামে একটা কোম্পানি আমার এক বড় ভাইয়ের। তো ওনারা বেসিক্যালি হচ্ছে গিয়ে সিসি ক্যামেরায় আমরা কি করতাম যে দেখতাম, তো ওনারা ওটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করে গাড়ির নাম্বার সে রিকগনাইজ করতে পারে। তো ওরা এই যে এভাবে মডিফাই করছে। তো আপনারা এখানে কি মডিফাই করতে পারেন, আপনারা একটা কাজ করেন না, গুগল ম্যাপে আপনারা যখন ঢুকেন, তখন তো গুগল ম্যাপে আমরা ট্রাফিক গুলা রেডে দেখতে পাই, তাই না? তো রেড মিন্স কি, আপনারা কিভাবে আচ্ছা এখানে কি কেউ বলতে পারবেন যে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কিভাবে কাজ করে? কেউ কি আছে যে গুগল ম্যাপ কিভাবে কাজ করে এই মেকানিজমটা জানেন? স্যাটেলাইট ইমেজের সাহায্যে কাজ করে। আচ্ছা, এটা অনেকে ভাবে যে স্যাটেলাইট থেকে উপর থেকে, স্যাটেলাইট আছে কানেক্টেড তো থাকবে গুগলের সাথে,
বা আমরা হয়তো গাড়ি দেখছি, এই জায়গায় অনেক গাড়ি, এই জন্য হচ্ছে গিয়ে এই জায়গাটা জ্যাম, ওই জায়গায় গাড়ি নেই, রাস্তা ফাঁকা। এটা না, এটা না কেন বলি, যখন স্যাটেলাইট উপর থেকে সেন্স করে তার ডেটা ট্রান্সফার এত ফাস্ট না যে রিয়েল টাইম ডেটা আপ ডাউন করতে থাকবে, যে এই যে গাড়ি আসছে রিয়েল টাইম, এটা আবার স্যাটেলাইট পাঠাবে, স্যাটেলাইট আউটপুট দিবে। বিষয়টা একদমই এমন না। স্যাটেলাইট আমাদের গুগল ম্যাপের যেই আমরা ট্রাফিকটা দেখতে পাই যে রেড হয়ে আছে, এটা বেসিক্যালি নেটওয়ার্ক, মানে একজনের মোবাইল আরেকজনের মোবাইলের যখন জিপিএস এর ভিতরে লোকেশন, কিন্তু আপনারা যখন গুগল ম্যাপ চালান মোবাইলের লোকেশন কিন্তু পারমিশন অটোমেটিক নিয়ে নেয়। আপনারা যখন অ্যাপস নামাবেন তখন দেখবেন পারমিশন অন অফ করা যায়। তো গুগল ম্যাপের যেই পারমিশন সেটা অটোমেটিক থাকে। তো আপনাদের ফোনে যে লোকেশন, ওই লোকেশন ট্রেস করে একটা জায়গার লোকেশন যখন দেখতেছে বেশি, দ্যাট মিনস ওইখানে পিপলের যে মানুষের যে গ্যাদারিংটা বেশি, তখন ওই জায়গাটা রেড শো করে। হ্যাঁ, গুগল ম্যাপ চলে এভাবে যে আপনার লোকেশন ট্রেস করে, মোবাইল কতগুলো একসাথে আছে সবার মোবাইলের লোকেশন বেশি হলে ওই জায়গায় রেড লাইট শো করে। সো আমি যদি বলি ইন ফিউচারে আপনারা ট্রাফিক লাইটকে আরো সামনের দিকে নিতে পারেন কিভাবে, বাংলাদেশকে জ্যাম মুক্ত দেশ কিভাবে করতে পারেন। তো যারা একটু মানে এই জায়গায় মোবাইল ইউজ করেন, তারা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার আগে অবশ্যই গুগল ম্যাপ চেক করেন যে ঠিক আছে আজকের রাস্তার জ্যামটা কতটুকু, আমি একটু চেক করি। আমি নিজেও চেক করি যে রাস্তার জ্যাম কতটুকু। সো ধ্যান হচ্ছে যে রাস্তাটা ফাঁকা থাকে আমি ওই রাস্তাটা ইউজ করি। তো আমাদের দেশে যদি ট্রাফিকটাকে আমরা মানুষকে এভাবে ট্রেন করতে পারি যে তোমার ট্রাফিক মানতে হবে, আদারওয়াইজ তুমি মানে তোমার জরিমানা হবে। তো তখন জিনিসটা কিভাবে করতে পারি যে গুগল ম্যাপের সাথে এপিআই থ্রুতে, গুগল ম্যাপের এপিআই পাওয়া যায়, এপিআই যদি আমার সেন্সরের সাথে কানেক্ট করাই দিই, আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট করাই দিই, এন্ড যদি এভাবে সিস্টেম করি যে তোমার এই রাস্তাটা যতক্ষণ জ্যাম ততক্ষণ হচ্ছে একটু সবুজ লাইটটা বেশিক্ষণ থাকলো যাতে এই রাস্তার গাড়িগুলা সরে যেতে পারে। তো তখন রিয়েল টাইমে যখন দেখাবে এই রাস্তাটা আমার গ্রিন হচ্ছে, আরেকটা রাস্তা আমার রেড হচ্ছে, তখন ওই রাস্তার আমার হচ্ছে গিয়ে লাইটটা গ্রিন হয়ে এটা রেড হয়ে যাবে। তো এই যে এই মডার্ন সলিউশন গুলো যেদিন দেশে আসবে তখনই দেশে অ্যাকচুয়ালি নতুনত্ব কিছু আনা পসিবল। অন্যান্য দেশে এই মেকানিজম চলে, বাংলাদেশ তো ট্রাফিক লাইটই নেই, পুলিশ কন্ট্রোল করে, এক রাস্তা বন্ধ তো আরেক রাস্তা খোলা এরকম। সো আপনাদের ইন ফিউচারে অ্যাকচুয়ালি মানে ব্রেনস্টর্মিং করা লাগবে যে ঠিক আছে সবই তো আছে, কি বানাবো নতুন। ভাই নতুন বানানোর অনেক কিছু আছে, শুধু একটু মিক্সড করেন, দুইটা জিনিস মিক্সড করে কিছু একটা নতুনত্ব আনার ট্রাই করেন। সো আইওটি অ্যাকচুয়ালি এভাবে কাজ করে।